নমস্কার, জি 24 ঘন্টা স্বাগত আপনাদের সঙ্গে আমি আত্রে। সংঘাতের আবহে লোকসভায় পেশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল 2024। বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বিলের বিরোধিতায় একজোট বিরোধী ইন্ডিয়া জোট। লোকসভায় পেশ হলো বহু বিতর্কিত ওয়াকফ বিল। 1995 এর পুরনো আইন নিত্য প্রয়োজনীয় যে ওষুধের দাম এক ধাক্কায় অনেক টাকা করে বেড়ে গেছে। অসুবিধার সম্মুখীন পড়েছে রোগী বা রোগীর পরিবাররা। তারা জানাচ্ছে যে সমস্ত ওষুধ তারা এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করে, সেক্ষেত্রে ওষুধের দাম এক ধাক্কা অনেক টাকা বেড়ে যাওয়া তারা খুব অসুবিধার সম্মুখীন পড়েছে। বিশেষ করে গরিব মানুষরা তারা কিভাবে বেশি টাকা দিয়ে এই ওষুধ কিনবে, এবং সেক্ষেত্রে যে ওষুধ কিনছে সেই ওষুধ যে জাল সেটাও তারা বুঝতে পারছে না, সঠিক না জাল। সেই দিক থেকে তাকিয়ে সরকারি একমাত্র পারে ওষুধের যেমন সঠিক দাম ঠিকঠাক রাখতে, পাশাপাশি জাল ওষুধ যাতে না বাজারে আসে সেটাও কিন্তু সরকারি একমাত্র পারে তার কড়া পদক্ষেপ নিতে। ক্যামেরা সুভাষের সাথে প্রসেনজিৎ সর্দার, জি 24 ঘন্টা, ক্যানিং। প্রতিমায় বাদী বিপর্যয়ের ঘটনা নবান্নের রিপোর্ট পাঠালো জেলা প্রশাসন। 2023 সালে অনুমতি চাওয়া হয়েছিল, অনুমতি পুলিশ তখন দেয়নি। বেআইনিভাবেই চলছিল বাজি তৈরি। নবান্নে পাঠানো রিপোর্টে উল্লেখ করেছে জেলা প্রশাসন, এমনটাই সূত্রের খবর। বণিককে গ্রেফতার করলো সুন্দরবন জেলা পুলিশ। জেলা পুলিশ সূত্রে যেটা খবর, যে চন্দ্রকান্ত বণিককে গতকালই তারা আটক করেছিল এবং তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই ঘটনায় আরও এক অভিযুক্ত অর্থাৎ চন্দ্রকান্তর ভাই তুষার বণিক, তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। তার খোঁজ শুরু হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানানো হচ্ছে। এই গোটা ঘটনায় যে 8 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই ঘটনাতে কার্যত মূল অভিযুক্ত এই চন্দ্রকান্ত, এবং যেভাবে এখানে বাজি তৈরি হচ্ছিল সেটা সম্পূর্ণভাবে বেআইনি, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। মূলত পঞ্চায়েতের দেওয়া ট্রেড লাইসেন্স ব্যবহার করে এখানে বাজি তৈরির কাজ করা হচ্ছিল, এবং কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো, কোথা থেকে এই ধরনের যে বিস্ফোরক দিয়ে বাজি তৈরি হচ্ছিল সেগুলিকে আনা হয়েছিল, বা কোথায় এগুলিকে সাপ্লাই করা হতো, সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারী।
তৃণমূল কর্মীকে গুলি করে খুন, দলীয় কার্যালয়ের সামনে দুষ্কৃতীদের গুলি। ঘটনাস্থলে মৃত্যু, তদন্তে পুলিশ। বুধবার সকালে বেলঘরিয়া তৃণমূল কার্যালয়ের সামনের রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গতকাল রাত্রিবেলা ঠিক এই যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই রাজীবনগরে ঢিলছোড়া দূরত্বেই কিন্তু এক বাড়ির ঢিলছোড়া দূরত্বেই এই রেহান বলে যে যুবক, তাকে কিন্তু আজ সকালবেলা ভোর 5টার সময় ঠিক বাড়ি থেকে 100 মিটারের মধ্যেই তার রক্তাক্ত অবস্থায় তার দেহ এখান থেকে পরিবারের লোকজন উদ্ধার করে। এবং আজ সকালবেলা প্রতিবেশীরা তাদেরকে খবর দেয় যে রেহান এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরিবারের লোক ছুটে এসে দেখে তার মাথায় গুলিবিদ্ধ অবস্থা এবং মুখের মধ্যে বেশ কিছু জায়গায় মদের বোতল দিয়ে কিন্তু আঘাত করা রয়েছে। ইতিমধ্যেই বেলঘরিয়া থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসেছেন এবং তদন্ত করে দেখছে যে কি কারণে, যে কোনো পুরনো শত্রুতা, রাজনৈতিক কারণ রয়েছে যে এই খুনের পেছনে, সেগুলো কিন্তু তদন্ত করে দেখছে। এবং তার পাশাপাশি পরিবারের লোক যেমনটা অভিযোগ করছে যে বেশ কিছুদিন আগে একটি জলাশয় ভরাটকে কেন্দ্র করে তাকে কিন্তু থ্রেট দিয়েছিল। ক্যামেরায় চন্দনের সাথে সৌমেন, জি 24 ঘন্টা, বেলঘরিয়া। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। কাল বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে মামলা শুনানি। ব্যারাকপুর আদালতের তরফ থেকে অর্জুন সিং এর নামে গ্রেপ্তারি পরোয়ানা। তারপর থেকেই কিন্তু ব্যারাকপুরের রাজনৈতিক মানচিত্রে একটা অন্যরকম চিত্র তৈরি হয়ে গিয়েছে। তার কারণ হিসাবে একেবারে যেটা বলা হচ্ছে যে অর্জুন সিং এর ছেলে পবন সিং, তিনি যেটা দাবি করছেন তার বাবার উপর একেবারে রাজনৈতিক পথে হিংসামূলক কাজ করছে এই সরকার। তার কারণ তিনি যে কাজ করছিলেন, তার কর্মীদের নিয়ে কাজ করছিলেন, সেটা কিন্তু অনেকেরই সহ্য হচ্ছিল না। ঠিক সেই কারণেই অর্জুন সিংকে একেবারে জোর করে ফাঁসানো হচ্ছে। আর সেই দিন, যেদিন 26 তারিখের গুলি চালানোর ঘটনা, সেই ঘটনার সঙ্গে কখনোই অর্জুন সিং যুক্ত নয়। তারা উচ্চ আদালতে যাবেন। অপরদিকে তৃণমূলের তরফ থেকে কিন্তু সরাসরি বলা হচ্ছে অর্জুন সিং সেদিনকে যুক্ত ছিল। শুধু একটি মামলা নয়, আরও বেশ কিছু মামলা তার নামে আছে এবং ধীরে ধীরে সমস্তটাই কিন্তু কোর্টের সামনে আনা হবে, এমনটাই কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। সব এই বিষয় নিয়ে কিন্তু ব্যারাকপুরে এই মুহূর্তে রাজনৈতিক একটা উত্তেজনা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ব্যারাকপুর থেকে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। মুকুন্দপুরে পাওয়া গেল স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ। সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। শহরে ফের প্রবীণ দম্পতির ঝুলন্ত জোড়া দেহ। পূর্ব যাদবপুর থানা এলাকার মুকুন্দপুরের 7 নম্বর বাড়ি মুকুন্দ ভবনের ঠিক পেছনে দুলাল পাল এবং রেখা পাল, যারা প্রবীণ দম্পতি, তাদের ঝুলন্ত দেহ বন্ধ ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। ঠিক কী কারণে এই জোড়া মৃত্যু তা নিয়ে এখনো পর্যন্ত ধন্দ রয়েছে। কারণ মৃতের মেয়ে সরাসরি অভিযোগ করেছে তার সহোদর ভাইয়ের বিরুদ্ধে। তার বক্তব্য, ভাই এবং ভাইয়ের বউয়ের লাগাতার নিপীড়ন সহ্য করতে না পেরে হয় চরম পথ বেছে নিয়েছেন এই প্রবীণ দম্পতি, অথবা তাদেরকে খুন করে বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে। পুলিশ এখনো পর্যন্ত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পায়নি। এই রিপোর্ট হাতে এলে স্পষ্ট হবে মৃত্যুর কারণ কি এবং তারপরেই পুলিশের তদন্ত আরও এগোবে বলে পূর্ব যাদবপুর থানার পুলিশ সূত্রে খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, পূর্ব যাদবপুর, কলকাতা। ভালো করি নাও ইডেনের টিকিট। আইপিএল এর টিকিট পেতে দিতে হবে ডোনেশন। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। টিকিট পিছু 500 থেকে 1000 টাকা ডোনেশন নেওয়ার অভিযোগ উঠেছে। অর্থাৎ 3500 টিকিট পেতে দিতে হবে 4000 টাকা। শুধু তাই নয়, রক্তদান শিবিরে রক্ত দিলেও মিলবে আইপিএল এর টিকিট। সিএবির নিয়মের বাইরে গিয়ে বিতর্কে জেলা সংস্থা। আইপিএল এর টিকিট কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার কাছ থেকে কিনতে গেলে দিতে হবে ডোনেশন। প্রতি টিকিটে হয় 500 না হয় 1000 টাকা অনুদান, এমনটাই দিতে হবে জেলা ক্রীড়া সংস্থাকে। এমনই গুরুতর অভিযোগ উঠেছে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে। তবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্তের দাবি, দীর্ঘদিন ধরে কিন্তু এই ডোনেশন নেওয়া হয় আইপিএল এর টিকিট বিক্রি করে। কারণ তাদের কোনো আর্থিক অনুদান কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দেয় না বলে তিনি অভিযোগ করেছেন। তাই তারা আইপিএল এর টিকিট বিক্রি করে ডোনেশন নিচ্ছেন। আর এই গুরুতর অভিযোগ ক্রিকেট মহল থেকে শুরু করে ক্রীড়াপ্রেমীরা তারা যেটা অভিযোগ করছেন যে এই 1000 থেকে 500 টাকা সেই ডোনেশন আমরা কেন দেব, আর যদি সেই ডোনেশন না দেওয়া হয় তাহলে মিলবে না টিকিট।
এমনই অভিযোগ গুরুতর কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে। কোচবিহার থেকে দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি 24 ঘন্টা। ব্যবসায়ীদের একাংশের হাতে ক্ষতির মুখে ঐতিহ্যবাহী কফি হাউস ভবন। বিল্ডিং এর একটা অংশ কিনে সেখানে আরো 3টে ছোট ছোট দোকান তৈরি করা হচ্ছে। 3টে বড় বড় পিলার ভেঙে ফেলারও অভিযোগ উঠছে। কলকাতার ঐতিহ্য কফি হাউস এবং সেই শতাব্দী প্রাচীন কফি হাউসের এবার কিন্তু বিভিন্ন পিলার ভেঙে চলছে দোকান তৈরির কাজ, এবং এই খবর পেতেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ জানানো হয়। কারণ বিভিন্ন জায়গা থেকে যেমনটা দেখা যাচ্ছে যে প্রায় 3টি দোকানঘর পিলার কেটে কিন্তু দোকানঘর তৈরি হচ্ছিল। এরপরেই কিন্তু স্থানীয় লোকজন থেকে ধরে বেশ কিছু সংগঠন তারা কিন্তু সরব হয়, এবং সরব হয়ে কিন্তু কলকাতা কর্পোরেশনকে জানানো হয়। কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই আজ সকালবেলা কিন্তু নোটিশ লাগিয়ে দিয়ে গেছে, এবং কে বা কারা এর সাথে যুক্ত তাদের কিন্তু সন্ধান চলছে। এবং তার পাশাপাশি কলকাতা কর্পোরেশন সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে কোনোভাবেই এই হেরিটেজ বিল্ডিং কিন্তু নষ্ট করতে দেওয়া হবে না, এরকমটাই পৌরসভা সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় চন্দনের সাথে সৌমেন, জি 24 ঘন্টা, কলকাতা। শিয়ালদা ডিআরএম অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে জটিলতা, দীর্ঘদিন বেতন না দেওয়ার অভিযোগ করা হচ্ছে, এমনকি ছাঁটাইয়ের অভিযোগ করছেন কর্মীরা। শিয়ালদা ডিআরএম অফিসে ডেপুটেশন ঠিকাদার গোষ্ঠীর চুক্তিভিত্তিক কর্মীদের। ঠিকার কাজের বরাত কার দিকে যাবে, এটা নিয়ে শিয়ালদা ডিআরএম অফিসের সামনে ধুন্ধুমার। দুদলের মধ্যে হাতাহাতি, কার্যত মারপিটের পরিস্থিতি। এই মুহূর্তে আমরা ডিআরএম অফিসের যে ছবি দেখতে পাচ্ছি তাতে এখানে সাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র রেল কর্মী অথবা ডিআরএম অফিসে যাদের আসার প্রয়োজনীয়তা রয়েছে তাদেরকেই বেছে বেছে পরিচয়পত্র চেক করে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। আমরা দেখতেও পাচ্ছি যে এই মুহূর্তে আরপিএফ গোটা ডিআরএম অফিস চত্বর ঘিরে রেখেছে। সদর দরজা বারবার বন্ধ করে দেওয়া হচ্ছে। ভেতরে প্রচুর সংখ্যক আরপিএফ কর্মী মোতায়েন রয়েছেন, এবং কোনো অবস্থায় কোনোভাবে আবার যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সম্পূর্ণ চেষ্টা করছে রেল পুলিশ। পাশাপাশি এই মুহূর্তে সামনেও আমরা বেশ কিছু মানুষের জটলা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে থানা থেকে পুলিশ এসছে, এবং এই গোটা এলাকা এই মুহূর্তে কিন্তু কার্যত থমথম করছে উত্তেজনায়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন, ডিআরএম অফিস, শিয়ালদহ, কলকাতা। শিয়ালদা ডিআরএম অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে জটিলতা, দীর্ঘদিন বেতন না দেওয়ার অভিযোগ, ছাঁটাইয়ের অভিযোগে বিক্ষোভ। সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ কুলতলি থানায়, সেই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। নির্যাতিতা নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল তার সৎ বাবার বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এর পাশাপাশি এই ঘটনার তদন্ত নেমে নির্যাতিতা নাবালিকার গোপন জবানবন্দির ব্যবস্থা করা হয়েছে, এবং তার শারীরিক পরীক্ষা করা হয়েছে বলে কুলতলি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। জি 24 ঘন্টার জন্য তথাগত চক্রবর্তী, কুলতলি। সৎ বাবার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ। নাবালিকা বলছে যে তার সৎ বাবা তাকে ধর্ষণ করেছে, এমনই অভিযোগ। তার স্নানের ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করা হতো বলে অভিযোগ। আর সেই অভিযোগ এবার পুলিশের কাছে দায়ের হয়েছে কুলতলি থানায়। পুলিশের কাছে এই অভিযোগ যাওয়ার পরেই পুলিশ তৎক্ষণাৎ পদক্ষেপ করে। অভিযুক্ত সৎ বাবাকে তারা গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। হাওড়ার ভাগাড় সেখানকার বিপর্যয়ের পর 2 সপ্তাহ পার হয়েছে, কিন্তু এখনো মাথার উপর ছাদ পাননি যারা ছাদহীন হয়েছেন। আতঙ্কে ঘরের বাইরে দিন কাটাচ্ছেন অনেক পরিবার। 2 সপ্তাহ হয়ে গেল বেলগাছিয়া ভাগাড়ে ধস নামার পর এখানকার বাসিন্দারা, যাদের বাড়ি ঘর একেবারে ভেঙে চুরে গিয়েছে, সেই সমস্ত বাসিন্দারা এখনও এভাবেই দিন কাটাচ্ছেন। ত্রিপলের নিচে তারা এভাবেই বসে রয়েছেন পরিবারের লোকজনদের সাথে। কবে তাদের অন্যত্র সরিয়ে একটা ব্যবস্থা করা হবে থাকার, তার সদুত্তর এখনও পর্যন্ত তারা প্রশাসনের পক্ষ থেকে পাননি, এমনটাই তারা অভিযোগ করছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে
অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানকার স্কুল বাড়ি কিংবা অন্য কোনো বিকল্প ব্যবস্থা সেটা করা হচ্ছে এবং খুব দ্রুত সেই ব্যবস্থা করা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে সব রকম সাহায্য করা হবে এমন আশ্বাস দেওয়া হচ্ছে। যদিও এখানকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা এখনো পর্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছেন, আশঙ্কার মধ্যে রয়েছেন। তার কারণ তারা মনে করছেন যে এখান থেকে তাদের সরিয়ে দিলে তাদেরকে হয়তো বাস্তুচ্যুত হতে হবে। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। সল্টলেক সেক্টর 5-এ পরপর 4টি গাড়ির ধাক্কা, বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, গাড়িগুলিকে আটক করা হয়েছে। সাত সকালে সল্টলেক সেক্টর 5-এ পথ দুর্ঘটনা। সল্টলেকের দিক থেকে নিউটাউনের দিকে যাওয়ার সময় বেপরোয়া গতিতে একটি প্রাইভেট গাড়ি পরপর 4টি গাড়িতে ধাক্কা মারে এবং যার ফলে গাড়ির চালক সহ বেশ কয়েকজন যাত্রী তারা কিন্তু এই ঘটনায় অল্প বিস্তর আহত হয় এবং তড়িঘড়ি নবদিগন্ত ট্রাফিক গার্ড এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। যদিও পুলিশ সূত্র খবর যে বেপরোয়া গতিতে এই প্রাইভেট গাড়িটি আসছিল এবং তারপরে প্রথমে একটি গাড়িতে ধাক্কা মারে এবং তারপর একের পর এক গাড়িতে ধাক্কা মারতে থাকে এবং নবদিগন্তের ট্রাফিক গার্ড সেই গাড়িটিকে আটকায় এবং তারপরেই সেখানে এই গাড়িগুলোকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে এই ট্রাফিক গার্ডের পুলিশ এবং তার পাশাপাশি কি কারণে এই দুর্ঘটনা, আদৌ কি ব্রেক ফেল হয়েছিল নাকি চালক ঘুমিয়ে পড়েছিল যার জেরে এই দুর্ঘটনা, সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। জি 24 ঘন্টার জন্য নানটু হাজারের রিপোর্ট, সল্টলেক। সমস্যায় জর্জরিত জলপাইগুড়ি নবনির্মিত তিস্তা সেতু সংস্কারের উদ্যোগ নিয়েছে জাতীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষ। জলপাইগুড়ি তিস্তা সেতুর বিয়ারিং বিকল, বেশ কয়েকটি বিয়ারিং বিকল হওয়ার কারণে সেতু আপাতত যান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। এই মুহূর্তে বেশ কিছু জায়গায় ফাটল বা ভাঙন দেখা দিয়েছে, সেগুলো কিন্তু রিপেয়ারিং এর কাজ চলছে। শুধু তাই না, এই বিয়ারিং গুলো যদি ঠিক মতন ঠিক সময় যদি রিপেয়ারিং করা না যায় তাহলে একটি বড়সড় দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে, সেই আশঙ্কা কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না। অপরদিকে একটি মাত্র যে পুরনো সেতু, সেই সেতু দিয়েই যান চলাচল চলছে। মাঝে মধ্যে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, কারণ আসাম, গুয়াহাটি, কলকাতা, শিলিগুড়ি গামী এই তিস্তা সেতু, দুটো সেতুর মধ্যে আপাতত একটি সেতুতে যান চলাচল চলছে, অপর একটি সেতু প্রায় 1 মাস ধরে বন্ধ থাকবে এমনটাই সূত্রে জানা গেছে। এখন দেখার এই সেতু স্বাভাবিক কবে হয় এবং যান চলাচল কিভাবে সুস্থভাবে করতে পারে মানুষ। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। ফের হাতি তাড়াতে হুলাপাতি দৌড়াতো, হাতিকে জ্বলন্ত শিক ছুঁড়ে মারা হলো। গত বছর 15ই অগস্ট হুলাপাতি দৌড়াতে এক হাতির মৃত্যু হয়েছিল, তারপরেও শিক্ষা নেয়নি বন দপ্তর। বছর 15ই আগস্ট ঝাড়গ্রাম রাজ কলেজের সামনে যখন হাতি ঢুকে যায় তখন আমরা দেখতে পাই হাতি তাড়ানোর নামে হাতির পিঠে জ্বলন্ত শলাকা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। হাতি তাড়ানোর নামে গতকালও ঠিক একই রকম ভাবে জ্বলন্ত শলাকা হাতির পেছনে ছুঁড়ে মারার ছবি এই মুহূর্তে স্পষ্ট। আর এরপরেই সাধারণ গ্রামবাসী থেকে শুরু করে হুলাপাটি সকলেই তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তাদের অভিযোগ, নির্দিষ্ট করে যারা এলাকায় দীর্ঘদিন ধরে হুলার কাজ করে এসেছিলেন, বন দপ্তরের তরফে দুর্নীতি করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বদলে নির্দিষ্ট বিভিন্ন কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে নতুন নতুন ছেলে নিয়োগ করা হয়েছে, যারা একদমই প্রশিক্ষিত নয়। তারা জানেনই না হাতিকে কিভাবে ট্যাকেল করতে হয় বা হাতিকে কিভাবে তাড়াতে হয়। আর সে কারণেই বারবার আক্রমণের শিকার হচ্ছে হাতি। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরী, জি 24 ঘন্টা। তীব্র গরম, বন্য হরিণ এবং অন্যান্য প্রাণীদের জন্য অভিনব উদ্যোগ বন দপ্তরের। জয়পুরে জঙ্গল জুড়ে একাধিক জায়গায় খাবারের ব্যবস্থা করা হয়েছে। শুধু খাবার নয়, নুন, তার সঙ্গে সঙ্গে জল সেটাও দেওয়া হচ্ছে, আর খাবার হিসেবে ছোলা সেটাও দেওয়া হচ্ছে বন্য প্রাণীদের। দিন যতই গড়াচ্ছে ততই তাপমাত্রার পারদ তৎপর করে কিন্তু চলছে এবং এর ফলে জঙ্গলের ভেতরে যে সমস্ত জলাশয়গুলি রয়েছে সেই সমস্ত জলাশয়গুলি একেবারে শুকিয়ে পড়ছে এবং এর ফলেই চরম সমস্যায় পড়তে হচ্ছে বন্য প্রাণীদের। তাই বন্য প্রাণীদের পানীয় জলের সহ খাবারের ব্যবস্থা করলো জয়পুর বন দপ্তর এবং জয়পুর বন দপ্তরের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বহু মানুষই। কারণ জয়পুর বন দপ্তরের পক্ষ থেকে গতকাল নুন জলের পাশাপাশি ছোলা সেদ্ধ, ছোলা ভেজা, নুন সহ একাধিক খাবার, সেই খাবার কিন্তু দেওয়া হয়েছে জঙ্গলের মধ্যে এবং গভীর এই জঙ্গলে শুধু খাবার নয়, বিভিন্ন জায়গায় পাত্রে করে জল রাখা হয়েছে যাতে বন্য প্রাণীদের কোনো রকম জলের অভাব না হয়। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, জি 24 ঘন্টা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।